আছে তো বেশ। আহ শুরুতে অনেক ভালো ভালো কথা আমার সম্পর্কে বলা হয়েছে। আমি জানি না সেগুলো আহ আমি কতখানি এগিয়ে নিয়ে যেতে পারছি, কিন্তু বলতে পারেন এগুলোর একটা চর্চার মধ্যে দিয়ে আমি যাচ্ছি গত 7-8 বছর ধরে। আজকের যেটা বিষয় যে শিল্প চর্চা, এই এর মধ্যে দিয়ে কিভাবে আমরা আমাদের চিন্তন মননকে সমৃদ্ধ রাখতে পারি, অবিকৃত রাখতে পারি, এবং আমাদের সংস্কৃতিকে একটু আগলে রাখতে পারি। আমি প্রথমে একটা কথা বলি যে আজকের এই আলোচনা সভায় যতজন আপনারা এসেছেন, আমি এই বিশ্বাস নিয়ে আলোচনা শুরু করছি যে আপনারা প্রত্যেকে যথেষ্ট পড়াশোনা করা মানুষ, যথেষ্ট জ্ঞানী মানুষ। আমি নতুন করে কোনো তথ্য এবং তত্ত্বের আলোচনা করব না আজকে, সেটা অপ্রয়োজনীয়। কিন্তু আমার আহ কয়েকটি উপলব্ধি বলতে পারেন, বোধ বলতে পারেন, যেটা মনে হলো যে একটু আপনাদের সকলের সঙ্গে শেয়ার করে নেওয়া উচিত। দেখুন, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে যেটাকে শিল্প বলছি, সেটা সঙ্গীত হতে পারে, সাহিত্য হতে পারে, নৃত্য হতে পারে, চিত্রশিল্প হতে পারে। এখন আমরা যে ডোমেনে কাজ করি তাকে একটি নামকরণ করা হয়েছে বাচিক শিল্প, সেটা হতে পারে, অভিনয় শিল্প হতে পারে। যাই হোক না কেন, আদপে সবটাই একটা শিল্প। শিল্প একটা করে হয় না, সবটা নিয়েই শিল্প। যেমন বলা হয় যে একজন সঠিক সঙ্গীত শিল্পী হয়ে উঠতে গেলে তার প্রবল অভিনয় বোধ থাকা প্রয়োজন। যথাযথ অভিনয় বোধ না থাকলে একজন সফল সঙ্গীত শিল্পী হওয়া যায় না। এই কথাটা শুনে তো মনে হতে পারে যে তো অবাক করে কথা, এই আবার কি? একজন একজন আহ সঙ্গীত শিল্পী, তিনি সঙ্গীত শিখবেন, মিউজিক শিখবেন, প্র্যাকটিস করবেন, তিনি নিজেকে জীবনে দাঁড় করাবেন, তার মধ্যে আবার অভিনয় বোধ থাকা এত প্রয়োজন কেন? সেটা করে কি হবে? আসবো পরবর্তীকালে সেই আলোচনা। এটা জাস্ট একটা বিষয় দিয়ে শুরু করলাম যে শিল্প কখনো একটা ধারায় বয় না, শিল্প সবাইকে নিয়ে। বাড়িতে যখন খুব সুস্বাদু একটি খাবার তৈরি হয়, হয়তো মূল উপকরণ দেখছি তার মাছ, ইলিশ মাছ বা মাংস বা ডিম বা পনির, কিন্তু ওই মাংসটিকে, মাছটিকে, পনিরটিকে আরো সুন্দর করে তোলার জন্য, আরো সুস্বাদু করে তোলার জন্য অনেক মশলা লাগছে, অনেক সবজি লাগছে, তেল লাগছে, কত কিছু লাগছে। সবাই একসঙ্গে এসে দাঁড়িয়ে তবে একটা পূর্ণ সুস্বাদু খাবার তৈরি হচ্ছে। আমাদের শিল্পটাও কিন্তু আদপে তাই, চমৎকার একটা রান্না। এই শিল্প বোধ বা শিল্পের প্রতি যে আর্জ, সেটা আমাদের কবে থেকে এলো? কে শিখিয়ে দিল যে জীবনে ভালো করে বেঁচে থাকতে গেলে, একটু সুচারু প্রবৃত্তিকে আশ্রয় করতে গেলে তোমাকে শিল্প বোধটা বুঝতে হবে? কবে থেকে এলো? সত্যি কথা বলতে কি, এই প্রশ্নটা যদি আমাদেরকে করা হয় যে কবে এই ভাবনাটা আমাদের মনে এলো, আমরা কেউ উত্তর দিতে পারবো না। কেন বলি? একেবারে সৃষ্টির আদি পর্বে চলে যাই, বা আমাদের যদি যেটাকে প্রাগৈতিহাসিক যুগ বলা হয় সেই সময়টা যদি চলে যাই, যখন এই শরীরটাকে নিয়ে আমরা স্ট্রাগল করছি, মেরুদণ্ডটা ঠিক করে আসেনি, সোজা করে দাঁড়াতে পারছি না, হাত নাড়াতে পারছি না, পা নাড়াতে পারছি না, বর্তমান পরিস্থিতির মতো খুব সজ্ঞানে মেরুদণ্ড বিক্রি করতে শিখিনি, তখন মেরুদণ্ডটাকে দাঁড় করানো, সোজা করে দাঁড় করানোর প্রচন্ড স্ট্রাগল। কথা বলতে পারি না একে অন্যের সঙ্গে, মনের মধ্যে হাজারটা আকুতি, কমিউনিকেট করতে পারছি না। কতদিন আওয়াজ করে উ আ করে একে অন্যকে ডাকবো, কাঁদবো, মনের ভাব প্রকাশ করব, হাসবো, আনন্দ করব। সেই সময়তে কিন্তু মানুষ গুহার গায়ে ছবি আঁকছেন। হ্যাঁ, আপনারা হয়তো অনেক কেউ একটু বলতে পারেন যে সেই ছবি আঁকাটাও তো একটা কমিউনিকেশন ছিল, মোড অফ কমিউনিকেশন ছিল। হ্যাঁ, অবশ্যই ছিল। কিন্তু খুব গভীরে গিয়ে যদি এটা ব্যাখ্যা করি, শুধুই কি মোড অফ কমিউনিকেশন ছিল? তার পাশাপাশি
মানুষ একেবারে সেই আদি পর্বে দাঁড়িয়ে বুঝে গেছিল যে আমার ভেতরে কিছু একটা হচ্ছে, কোনো একটা অনুভূতি তোলপাড় করছে, যেটা বোধহয় আমি এই বিভিন্ন রকম অবয়ব আঁকলে তখন তো মানুষ জেনে বুঝে যে আমি এই এই ফর্মের শিল্প করছি, এই ফর্মের শিল্প করছি, এই প্যাটার্নের ছবি আঁকছি। ওই বোধটা তো আসেনি, যেমন করে পারছে ছবি টবি আঁকছে, যা খুশি দিয়ে পারছে। এই প্রসঙ্গটা আসার একটাই কারণ, যেমন খিদে পায়, যেমন জল তেষ্টা পায়, ঘুম পায়, মাথা যন্ত্রণা করে, ঠিক তেমনি এই শিল্প নামক বিষয়টাও আমাদের ভেতরের একটা বিষয়, যেটা স্যাটিসফাইড হতে চায়, এবং সেটা হতে চেয়েছিল বলে সেই জার্নিটা এগোতে 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 আজকে এখানে দাঁড়িয়ে আছে। এখন শিল্পটা কোন জায়গাতে দাঁড়িয়ে আছে সেটা নিয়ে শুরুতেই আলোচনা করব না, একটু পরের দিকে যাব। কিন্তু এটা আমার একেবারে ব্যক্তিগত মতামত, আপনারা সহমত হবেন কিনা জানি না, যে আমাদের শিল্পবোধ, শিল্প চেতনা, নান্দনিক বোধ আদপে কিন্তু একেবারে আদিপর্ব থেকেই ছিল। এবার যেহেতু আদিপর্ব থেকে ছিল, তার সঙ্গে আমাদের মনস্তত্ত্ব খুব গভীরভাবে সম্পৃক্ত। মনস্তত্ত্ব নিজে এত জটিল একটি বিষয়, সে যে একেবারে সেই চারপাশ দিয়ে নাগপাশ বন্ধনে জড়িয়ে আছে শিল্পকে, সেটা ভাবতে বসলে ভারী অবাক লাগে। একজন আর্টিস্ট, তিনি সফলতা পান বা না পান, তিনি শিল্পের যে ক্ষেত্রেই বিচরণ করুন না কেন, সেখানে অনেকখানি দাঁড়িয়ে আছে তার মনস্তত্ত্ব। আমরা একজন শিল্পীকে, তার একটা যখন গান শুনছি, তার অভিনয়ের একটা অংশ দেখছি, তার কণ্ঠে একটা আবৃত্তি শুনছি, যাই শুনি না কেন, তার একটা ডান্স পারফরমেন্স দেখছি, আদপে কোথাও গিয়ে তার মনস্তত্ত্বের সঙ্গে আমাদের একটা ইন্টারাকশন হচ্ছে। কথাটা শুনতে একটু অবস্কিওর মনে হতে পারে, যে মনস্তত্ত্বের সঙ্গে ইন্টারাকশন হচ্ছে মানে, এই যে কিছুক্ষণ আগে একটা কথা বললাম যে যেমন করে ঘুম পায়, যেমন করে খিদে পায়, ঠিক তেমন করে, খুব বাজে হয়তো ভাষা প্রয়োগ হয়ে যাবে তবু বলছি, তেমন করে শিল্পটা পায়। ভেতরে অনুভূতির উথাল পাথাল হলে তবে শিল্পের যথাযথ বহিঃপ্রকাশ ঘটে, না হলে ও শিল্প করে কোনো লাভ। যখন একটা কবিতা বলছি, আমার একাডেমিতে, যেহেতু আমাদের যিনি সঞ্চালক আজকে রয়েছেন তিনি শুরুতেই আমার একাডেমির প্রসঙ্গ তুললেন, সে প্রসঙ্গেই বলি, আমার অনেক ছাত্রছাত্রীরা আমাকে প্রশ্ন করেন যে আচ্ছা, কবিতা কি করে বুঝতে হয়। খুব খুব সে অর্থে খুব কঠিন একটা প্রশ্ন। কবিতা বোঝা মানে সাহিত্যকে বোঝা। এখানে একটা মজার গল্প বলি, যেটা আমি আমার স্টুডেন্টসদেরকেও বলি, যে মহেন্দ্রগুপ্ত যখন প্রথম ছাত্রাবস্থায় ঠাকুর শ্রীরামকৃষ্ণের সঙ্গে দেখা করতে গেছিলেন দক্ষিণেশ্বরে, তখন ঠাকুরের ঘরে যখন প্রথম গেছেন, তখন ওই দক্ষিণেশ্বরের সন্ধ্যা আরতি হচ্ছে, প্রচুর ওই কাঁসর ঘন্টার আওয়াজটা ঠাকুরের ঘর অব্দি ভেসে আসছে। মহেন্দ্রগুপ্ত প্রশ্ন করলেন যে ঠাকুর, একটা কথা বলি, এই এই যে সন্ধ্যা আরতি, এত শাঁখ বাজানো, কাঁসর ঘন্টা বাজানো, এর কি খুব প্রয়োজন আছে? এটা মানুষ কেন করে প্রতিদিন ধরে? ঠাকুর বললেন তখন যে যখন দেখবে 10 বার শুধু হরি বললে বা রাম বললে বা ওম উচ্চারণ করলে তোমার চোখে জল আসছে, গায়ে কাঁটা দিচ্ছে, বুঝবে তোমার আর এরকম ঢাকঢোল পিটিয়ে ঠাকুরকে ডাকার দরকার নেই, তোমার ঈশ্বরকে ডাকা হয়ে গেছে। অর্থাৎ আমরা যে ক্ষেত্রেরই প্র্যাকটিশনার শিল্পের, সেটা মিউজিক হোক, সেটা অ্যাক্টিং হোক, সেটা ডান্স হোক, যখন সেটার মধ্যে প্লাঞ্জড হয়ে আমার অস্থি মজ্জা শরীর সব মিলেমিশে এক হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি যে আমার অনুভূতির বহিঃপ্রকাশ ঘটছে, আমি তখন যথাযথ প্র্যাকটিশনার। তার আগে অব্দি
আমি শিল্প করার নামে একটা কিছু করি, কিন্তু শুধু সার্ফেস এরিয়াতে ঘুরি, আমি কোনোদিন অতলে ডুব দিলাম না, ততদিন অব্দি সেটা সাকসেসফুল হয় না। আর এখানেই সেই প্রসঙ্গটা চলে আসছে যে আমরা যখন একজন আর্টিস্টকে দেখি, আদপে তার মনস্তত্ত্বের সঙ্গে একজন শ্রোতা হিসেবে, একজন দর্শক হিসেবে আমাদের ইন্টারাকশন হচ্ছে। আমরা আহা করে উঠছি, আরে কি 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 ভালো অভিনয় করছেন, কি ভালো গান গাইছেন, কি ভালো নাচছেন, তার অনুভূতিটার বহিঃপ্রকাশ করছে। বাকিটা তো অবশ্যই রয়েছে, তার শিক্ষা, তার চর্চা, সবটাই রয়েছে। কাজেই যথাযথভাবে, আর আরেকটা আমাদের ভ্রান্ত ধারণা আছে যে শিল্পের মধ্যে থাকা মানে একটা অ্যাক্টিভ পার্টিসিপেশনের মধ্যে থাকতে হবে, না হলে বোধহয় শিল্প করা হয় না। না, একজন শ্রোতা হয়ে উঠতে গেলেও, একজন শিক্ষিত শ্রোতা, একজন শিক্ষিত দর্শক, যার কানটা ঠিক আছে, চোখটা ঠিক আছে, মাথাটা ঠিক আছে, সেটাও কিন্তু এক ধরনের প্র্যাকটিস। আশেপাশে হাজার জিনিস ঘটছে, আমি সবই দেখছি, সবই শুনছি, আমার কোনো কিছু বাদ নেই, ওটাকে কিন্তু শিল্পের মধ্যে থাকা। আমাকে ওই দুধে জলে মিশে গেলে দুধটুকু টেনে খেয়ে নিতেই হবে, জলটাকে ফেলে দিতে হবে, তবেই আমি আমার মনস্তত্ত্বকে শুদ্ধ রাখতে পারবো, আমার চিন্তন মননকে শুদ্ধ রাখতে পারবো। কারণ ওই যে বললাম যে মনস্তত্ত্ব বলুন, চিন্তন মনন বলুন, তার ঊর্ধ্বে গিয়ে শিল্প নয়, তার বাইরে গিয়েও শিল্প নয়, তার মধ্যেই শিল্প। আর সেটা আছে বলেই মানুষ যবে থেকে কথা বলতে শেখেনি, তখন থেকে শিল্পটা রয়েছে, যেটাকে আমরা আর্টিস্ট্রি বলি। আর্টিস্ট্রিটা নিয়েই আমরা এই এই স্ট্রাগলটা শুরু করেছি। হঠাৎ করে কালকে ঘুম থেকে উঠলাম, শিল্প নামক একটা বস্তু আকাশ থেকে খসে পড়লো, কিছু হয়নি ওরকম। এবং সেখান থেকে যে আরেকটা শব্দ আসে, চেতনা। আমরা প্রায় দেখি যে প্রায় প্রায় 99% বাবা মায়েরা ছোট্টবেলা থেকে সন্তানদের কাউকে গান শিখতে পাঠাচ্ছেন, কাউকে নাচ শিখতে পাঠাচ্ছেন, কাউকে আঁকা শিখতে পাঠাচ্ছেন, আবার অনেক বাবা মায়েরা এখন ছেলে মেয়েদেরকে থিয়েটার গ্রুপেও কিন্তু পাঠান খুব ছোট বয়স থেকে অভিনয় শিখতে। কিন্তু দুর্ভাগ্যবশত ওই 99%টা কমতে 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 এসে দাঁড়ায় 45% বা 50%। ঠিক ওই মাধ্যমিক অব্দি এগোয়, ক্লাস 8, 9, 10, স্যার এখন পড়াশোনার বড্ড চাপ, একটু গান শেখাটা বন্ধ থাক, স্যার এখন পরীক্ষার পড়া বড্ড বেশি, এখন মেয়ে আমার নাচের ক্লাসে যাবে না, এখন থিয়েটারের ক্লাসে যাবে না। এটাই আমরা দেখে এসেছি। এর উল্টোটা কিন্তু দেখি, যে সামনে গানের পরীক্ষা আছে তাই এখন পড়াশোনা বন্ধ থাকবে, সামনে ডান্স কম্পিটিশন আছে এখন পড়াশোনা বন্ধ থাকবে। কেন? না, আমাদের সিস্টেম শিখিয়ে দিয়েছে যাই হয়ে যাক না কেন লেখাপড়া বন্ধ করা যাবে না, বাকিগুলো বন্ধ করে দাও। আমি একটা টার্মের ঘোর বিরোধী, আমার ভালো লাগে না এই টার্মটা, দ্যাট ইজ এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটি বলা হয় সর্বত্র। কেন? এটা কেন কম্পালসারি হবে না? মিউজিক কেন কম্পালসারি হবে না? ডান্স কেন কম্পালসারি হবে না? অ্যাক্টিং কেন কম্পালসারি হবে না? এটা কেন শুধুমাত্র একটা শখ, একটা রিক্রিয়েশন, একটা টাইম পাস এই জায়গাতে এসে দাঁড়াবে? কেন জানেন? এত কিছু হলো তো, শুরুতে এত এত কথা বললাম যে প্রাগৈতিহাসিক যুগ থেকে সেই আর্টিস্ট্রি আমাদের ভেতরে আছে, আমাদের মনস্তত্ত্বের মধ্যে আছে, চিন্তনের মধ্যে আছে, মননের মধ্যে আছে। এত কিছুর পরেও বলছি, আজও অভিভাবকরা এটা বিশ্বাস করতে পারেন না যে সঠিক শিল্প চর্চা ছোট্টবেলা থেকে সঠিক মানুষ তৈরি করতে খুব সাহায্য। আমার একাডেমিতে অনেকে আসেন, তারা কিন্তু অ্যাডাল্ট এজে আসছেন, কেউ ইঞ্জিনিয়ার, কেউ লাইব্রেরিয়ান, কেউ শিক্ষকতা করছেন, কমিউনিকেশন শিখতে আসেন।
পার্সোনালিটি ডেভেলপমেন্ট শিখতে আসেন। বিশ্বাস করুন, এটা একটা অ্যাডভান্সড স্টেজে গিয়ে আলাদা করে শেখার দরকার হয় না তখনই যখন বাড়িতে ছোটবেলা থেকে খুব কড়া শাসনের মধ্য দিয়ে একটা সঠিক শিল্পের পথে রাখা হয় সন্তানদেরকে। বাবা মায়েরা সেটা বিশ্বাস করতে চান না। কি হবে গান শিখে, কি হবে নাচ শিখে, কি হবে অভিনয় শিখে? কিছু হতে হবে না, দরকার নেই। সন্তানটি বড় হয়ে সিভিল সার্ভেন্ট হোক, সন্তানটি বড় হয়ে ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, কিন্তু এই যে চর্চাটার মধ্যে দিয়েও যাচ্ছে, দিনের একটা নির্দিষ্ট সময় একটা শিল্পকে দিচ্ছে, সেটা নিয়ে ভাবছে, সেটা নিয়ে শুনছে, এটা ওর মননকে সমৃদ্ধ করে দিচ্ছে। তখন অটোমেটিকলি সে ভালো করে কথা বলতে শিখবে, অটোমেটিকলি সে জেনে যাবে যে সমাজে মিশতে গেলে আমাকে কেমন ভাবে কথা বলতে হয়। এই বিশ্বাসটা কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের মধ্যে থেকে হারাতে 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 একটা তলানিতে এসে ঠেকে গেছে। একটা চেতনার অভাব হচ্ছে। খুব দুর্ভাগ্যজনক বিষয়টা, কারণ চেতনার অভাব কি নিয়ে হচ্ছে? যে সম্পদটা আমরা নিয়ে এলাম এই পৃথিবীতে, সেই সম্পদটাকে আগলে রাখতে পারছি না নিজেদের অবহেলার কারণে, নিজেদের বোধের অভাবে। এই চেতনাটার একটা অবক্ষয়। এবং এখানে আরো একটা কথা বলবো, বর্তমানে আমাদের সমাজ থেকে সেই মানুষগুলো অনেকটা হারিয়ে যাচ্ছেন। আমরা এককালে দেখতাম গুরুগৃহ, একেবারে গুরুগৃহে থেকে শিষ্যের যাবতীয় তৈরি বলুন, লেখাপড়া বলুন, বেড়ে ওঠা বলুন, সবকিছু হচ্ছে। আমাদের ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকে, যবে থেকে ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকে এই গুরু শিষ্য পরম্পরা তৈরি হল, তার আগেও তো মিউজিক অনেকখানি অবহেলিত ছিল। অবহেলিত কেন ছিল? যেহেতু শুধুমাত্র ওই রাজসভায় তার সীমাবদ্ধতা, দুটো কারণে মিউজিক অবহেলিত ছিল। একটা হচ্ছে ধরে নেওয়া হয়েছিল যে ওটা ওই ওই ক্লাসের একটা এন্টারটেনমেন্ট, এবং তার পাশাপাশি ওটা সাধারণ মানুষের নিষিদ্ধ পদার্থ। অনেকটা স্ট্রাগলের পরে মিউজিক এলো, এবং মিউজিক অনেক বেশি সহজ হলো, অনেকভাবে তার রিচটা বাড়লো মানুষের কাছে, অতি অবশ্যই গুরু শিষ্য পরম্পরার হাত ধরে। বাবা আলাউদ্দিন খান সাহেব তৈরি করলেন গুরু শিষ্য পরম্পরা, এবং যে গুরু শিষ্য পরম্পরায় আমরা পণ্ডিত রবিশঙ্করজিকে দেখেছি, অন্নপূর্ণা দেবীকে পেয়েছি, পরবর্তীকালে সেতারিস্ট নিখিল বন্দ্যোপাধ্যায়কে পেয়েছি, আরো 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 মানুষকে পেয়েছি। যে গুরু, গুরু মানেই তিনি মা বাবার পরে নয়, মা বাবার সমস্থানে দাঁড়িয়ে আছেন। সেই গুরু যাই শেখান না কেন, সেটা ডান্স হোক, সেটা মিউজিক হোক, সেটা শাস্ত্র পাঠ হোক, যাই হোক না কেন, তার মধ্যে দিয়ে তোমার একটা বলিষ্ঠ চিন্তন মনন তৈরি করে দিচ্ছেন, যেটা কোনোদিন তোমার হাত ছাড়বে না। তুমি যত বছরই বাঁচো না কেন পৃথিবীতে, তুমি কোনোভাবে অবক্ষয়ের পথে হাঁটতে পারবে না। ওই চিন্তন মননটা এমন একটা আগুন জ্বালিয়ে রেখে দেয় ভেতরে। কিন্তু দুর্ভাগ্যবশত আহ যে কোনো কারণেই হোক, এখন সেই গুরু শিষ্য পরম্পরা একেবারে অবলুপ্ত আমি সেটা বলতে পারি না। আমাদের অনেক নমস্য গুরুরা রয়েছেন সব ক্ষেত্রে মাথার উপরে, কিন্তু গুরু শিষ্যের স্থানের থেকেও এখন পরম্পরার স্থানটা অধিক হয়ে গেছে। যে আমি কত সফলভাবে এই লিগেসিটাকে জেনারেশন আফটার জেনারেশন শুধু চাপিয়ে যেতে পারি, কতটা তাদের চিন্তন মননে প্রবেশ করাতে পারছি এই শিল্পটাকে, দেয়ার ইজ এ বিগ কোয়েশ্চেন মার্ক, বড় একটা প্রশ্ন চিহ্ন। কিন্তু আমি যা করে গেলাম, আমাকে যেন মানুষ মনে রাখে আমার শিষ্যদের শোনার মধ্যে দিয়ে, অবশ্যই সেটা খুব খুব নোবেল একটা এফর্ট। কিন্তু গুরুরও একটু দায়িত্ব থেকে যায় যে আমি যা শেখাচ্ছি, আমার সেই শেখানোটা আমার ছেলে মেয়েদেরকে কতটা সমৃদ্ধ করছে। মঞ্চে সবাই উঠতে পারে, শুধু যদি কলকাতা শহরটাই দেখি, এখন না হয় কলকাতা শহরের পরিস্থিতি একটু উত্তপ্ত,
কিন্তু এই উত্তপ্ত পরিস্থিতির টাকে একটু সরিয়ে যদি দেখি, কলকাতা শহরে সারা বছর প্রচুর অনুষ্ঠান হয়, বহু ছেলেমেয়েরা পার্টিসিপেট করছে, আহ অনেক অনেক অনুষ্ঠান করছে তারা, কেউ গান গাইছে, কেউ নাচছে, কেউ কবিতা বলছে, সবই তো হচ্ছে, অনুষ্ঠানের কোনো অভাব নেই। কিন্তু যদি এটা একটু ইভ্যালুয়েট করার চেষ্টা করা হয় যে কতগুলি ছেলে মেয়েকে সঠিকভাবে শিল্প স্পর্শ করতে পেরেছে, সেখানটা কিন্তু অনেকটা আমরা আহ শূন্যতা। বাবা মায়েরাও যখন পাঠাচ্ছেন ছেলে মেয়েদেরকে কোথাও কিছু একটা শিখতে, তাদেরও একটা খুব তাড়া থাকে যে আমার বাচ্চাটি কত তাড়াতাড়ি স্টেজে উঠবে, কত তাড়াতাড়ি সে অনুষ্ঠান করবে, কত তাড়াতাড়ি একটা রিয়েলিটি শোতে যাবে, কত তাড়াতাড়ি ভালো কিছু করবে। এবং সেখানে প্রচন্ড ভাবে ইন্ধন যোগাচ্ছে আমাদের বর্তমানে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটস, ফেসবুক বলুন, ইউটিউব বলুন, ইনস্টাগ্রাম বলুন, কোথাও কোনো অভাব নেই প্রচার পাইয়ে দেওয়ার জন্য, একটু চেষ্টা করলেই প্রচার পাওয়া যায়। তাহলে আর কেন মানুষ খাটবে, আর কেন চেষ্টা করবে সঠিক শিল্পটা ধরে রাখার? এটা 2024 সাল, যদি একটু 60-70টা বছর পিছিয়ে যেতে পারি, মানে আমার খুব ব্যক্তিগত একটা আক্ষেপ যে আমি কেন সেই সময়টা জন্মালাম না। 60-70ও হবে না, 50টা বছর পিছিয়ে যান তাহলেই হবে। যে সময়টাকে, ওই সময়টাকে বলা হয় যে আমাদের বাংলা গানের স্বর্ণযুগ। কিন্তু আমি এখানে আরো কিছু অ্যাড করি সবসময়, যে ওটা শুধু বাংলা গানের স্বর্ণযুগ ছিল না, বাংলা সাহিত্যের স্বর্ণযুগ ছিল, বাংলা ছবির স্বর্ণযুগ ছিল, অবশ্যই বাংলা সঙ্গীতের স্বর্ণযুগ ছিল, সমস্ত দিক থেকে একটা স্বর্ণযুগ ছিল। এখন একটা প্রশ্ন হয় যে ওই রকমের আর কাজ হয় না কেন, বা অনেক তো নতুন কিছু হচ্ছে, মানুষ ওভাবে মনে রাখে না কেন? এই প্রশ্নটা আমাদের সবার থাকে, কেন হারিয়ে যাচ্ছে, কেন নতুন নতুন এত কাজ হচ্ছে? দেখুন, খুব দায়িত্ব নিয়ে একটা কথা বলতে পারি, ওই যে সময়টার কথাটা বলছি, 1960s, 70s, 50s এর একটু শুরু থেকে শুরু হয়ে গেছিল, 50s এর একটু শেষ থেকে শুরু হয়ে গিয়েছিল, তখন যারা পরিচালক বলুন, প্রযোজক বলুন, শিল্পী বলুন, অভিনেতা অভিনেত্রী বলুন, যাই বলুন না কেন, প্রত্যেকের পিছনে একটা খুব কড়া শাসন কাজ করত, একটা ডিসিপ্লিন কাজ করত। আমাদের কোথাও গিয়ে ওই কড়া শাসন করার মানুষগুলোর সংখ্যা খুব কমে গেছে, বা আমাদের এই চর্চাতে শাসনটা খুব কমে গেছে। শাসন শব্দটা যেন কারোর মাথায় কোনো মানে মিসইন্টারপ্রিটেশন তৈরি করে না দেয়। শাসন মানে আমি বলছি, আজকে যদি আমাদের বাড়িতে আমাদের সন্তানেরা একটু একা বেঁকা পথে হাঁটতে শুরু করে দেয়, আমাদের বাড়ির অভিভাবকরা যেমন শাসন করেন, ভুলটা সংশোধন করে দেন, আমি সেই শাসনটার কথা বলেছি। ওই শাসন করার মানুষগুলো এখন অনেকটা চলে গেছে। পারফেকশন, যতক্ষণ না পারফেকশন আসছে, খাটো, চেষ্টা করে যাও, শেখো, শিখতেই হবে। ওই 2-4 দিন একটা জিনিস শুনলাম, তার পরের দিন পারফর্ম করতে চলে গেলাম, ওটি চলবে না। কড়া ভাবে শিখতে হবে, কড়া ভাবে প্র্যাকটিস করতে হবে, তবে তুমি কিছু একটা তার রেজাল্ট পাবে। এবং তার জন্য তোমার বছরের পর বছর সময় লেগে যা, কিচ্ছু এসে গেল না, ওই সময়টা তোমাকে দিতে হবে, ওই সময়টা তুমি দিতে পারবে বলেই এসেছো, না হলে অন্য কিছু করতে যাও, চাষবাস করো, দোকান খোলো, অন্যান্য অনেক কিছু করার আছে। শিল্প যখন করতে এসেছো, সেটা মিউজিক হোক, অভিনয় হোক, ডান্স হোক, তোমাকে বছরের পর বছর শিখতে হবে, দিনরাত এক করে প্র্যাকটিস করতে হবে, তবে তুমি এক্সেল করতে পারবে। এখন হয়ে গেছে খুব তাড়াতাড়ি কিছু একটা করে ফেলতে হবে। কিসের তাড়া, কেন তাড়া নিজেরাও কিন্তু জানি না, কিন্তু প্রচন্ড তাড়াতাড়ি করে ফেলতে হবে। আগেকার দিনে যখন ক্লাসিক্যাল মিউজিকে ছেলেমেয়েরা আসতেন, শিখতে আসতেন, তারা কিভাবে রেয়াজ করতেন জানেন? এটা একটা গল্প বলি। বাতি জ্বালিয়ে রেয়াজ করতেন, মানে সামনে হয়তো 3-4টে মোমবাতি জ্বলছে,
ওই কটা বাতি রেয়াজ হচ্ছে, মানে কটা বাতি মানে একবার ভাবুন একটা বড় মোমবাতি জ্বালানো হয়েছে, সেটা শেষ হতে কতটা সময় লাগবে, জ্বলতে 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 সেটা শেষ হবে, আবার একটা মোমবাতি জ্বলতে 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 সেটা শেষ হবে, আবার একটা মোমবাতি জ্বলতে, মানে এটা এখন চলবে 7 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা। সেই ধৈর্যটা আমাদের কোথায়? তাই আমরা রবিশঙ্কর জিকে আর পাচ্ছি না, আমরা নিখিল বন্দ্যোপাধ্যায়কে আর পাচ্ছি না, আমরা বিরজু মহারাজ জিকে আর পাচ্ছি না, আমরা নির্মলা দেবীকে পাচ্ছি না। অনেকে বলেন যে হ্যাঁ পাচ্ছি না, ওখানেই ফিরতে হবে, কে বলে দিয়েছে? আমরা নতুন কিছু পাচ্ছি, অবশ্যই নতুন কিছু পাচ্ছি, প্রতিদিন নতুন নতুন কিছু হচ্ছে, কিন্তু ওই যে বললাম, খাঁটি দুধ আর জল মেশানো দুধ দুটোর তো একটা তফাৎ হবে। সেখানে দুধের মাত্রা 2 চামচ আর তুমি বাকিটা জল ঢালছো, দিয়ে বলছো ওমা 1 গ্লাস দেখো কি সুন্দর দুধ, রংটি সাদা, আর দুধের একটু আধটু গন্ধ আছে, স্বাদটা মোটামুটি কাছাকাছি, দুধ তো রে বাবা, তোমাকে তো ছাই খাওয়ানো হচ্ছে না দুধের নাম করে। কিন্তু খাঁটি দুধের সঙ্গে তো তার একটা তফাৎ রয়ে যাচ্ছে। এই ধারাবাহিকতা অনেকখানি ম্রিয়মাণ। আমরা এখন সর্বত্র একটা বর্তমান পরিস্থিতিতে খুব এলোমেলো একটা একটা উত্তপ্ত পরিস্থিতি দেখতে পাচ্ছি। সেখানে শিল্প আমাদের কোথায় একটু বাঁচাতে পারে জানেন? এত কথা বললাম তো, চেতনা বললাম, মনন বললাম, সবই বললাম, ওই যে একটা দিনরাত এক করে যে কোনো শিল্পকে প্র্যাকটিস করার ধারাবাহিকতা তৈরি হয়েছিল, সেটা হারিয়ে যাওয়ার ফলে আমাদের ধ্যানটা নষ্ট হয়ে গেছে। শিল্প আদপে একটা মেডিটেশন, সেই মেডিটেশনটা কিন্তু আমাদের অনেকটা নষ্ট হয়েছে। আমি 1 ঘন্টা ধরে একটা কিছু প্র্যাকটিস করছি, আমি 7-8 ঘন্টা ছেড়ে দিলাম, 10-12 ঘন্টা ছেড়ে দিলাম, আমি 1 ঘন্টার কথাই বলছি। আমি 1 ঘন্টা ধরে কিছু একটা প্র্যাকটিস করছি, একই জিনিস বারবার উচ্চারণ করছি, একই নোট বারবার গাইছি, বারবার রেয়াজ করছি, যাই করি না কেন, এটা বারবার করতে 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 আমার মধ্যে কি হচ্ছে, একটা তো অতি অবশ্যই আমাকে পারফেকশন দিচ্ছে, আমি আরো উন্নত হচ্ছি, তার পাশাপাশি আরো একটা বিষয় হচ্ছে আমার মাথাটা স্থির হচ্ছে। কেমন? সবাই গাছে এটা এদিক ওদিক অনেক কিছু দেখছে, ডাল দেখছে, পাতা দেখছে, ফল দেখছে, মাঠ দেখছে, পুকুরের জল দেখছে, অর্জুন দেখছে পাখির চোখ। কেন? মেডিটেশন, ধ্যান। কোন পয়েন্টটাতে আমাকে স্থির হতে হবে, এক জিনিস করে যাচ্ছি, এক জিনিস করে যাচ্ছি। শ্যাকরা যখন গয়না গড়ে, ওই গয়নার গায়ে একদম সূক্ষ্ম সূক্ষ্ম ডিজাইন যখন করে, দেখবেন ওদের কোনো দিকে মন থাকে না, সমানে তাকিয়ে আছে, একটা সূচের ডগার মতো একটা ছোট্ট জিনিস হয়তো গয়নার গায়ে তৈরি করছে, সমানে ওটার দিকে তাকিয়ে আছে, অন্য কোনো দিকে মন নেই। ওই সময় কিন্তু মানে কি বলবো, পাশে একটা মানুষ খুন হয়ে গেলে ওর ধ্যান যাবে না ওদিকে। এটাকে বলে মেডিটেশন। আশেপাশে তো অনেক কিছু হচ্ছে, উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি, বিভিন্ন রকমের করাপশন, অনেক কিছু, এর মধ্যে থেকেও আমি কিভাবে স্থির হব, আমার চিন্তন মননটা একটা পয়েন্টে দাঁড়াবে, সেখানে আপনারা বিশ্বাস করুন বা না করুন, শিল্প অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভালো লাগছে আমার, আমি একটা জিনিস নিয়ে রোজ চেষ্টা করছি, রোজ প্র্যাকটিস করছি, রোজ শিখছি, অদ্ভুত একটা অনাবিল আনন্দ পাচ্ছি, এবং তার পাশাপাশি অন্তত সারাদিনে 1টা ঘন্টা হলেও যাবতীয় বিক্ষিপ্ত পরিস্থিতি থেকে মাথাকে সরিয়ে এনে এক জায়গায় স্থির হতে পারছি। শিল্প এই 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 পথটা তৈরি করতে হয়। এখন তার প্রতি বিশ্বাসটা আমাদের অনেকটা চলে গেছে, বিশ্বাসটা চলে গেছে। আমরা একটা
গানকে গান হিসেবে দেখছি, জাস্ট একটা সিনেমাকে সিনেমা হিসেবে দেখছি, একটা ডান্সকে ডান্স হিসেবে দেখছি, যাই হোক না কেন। কিন্তু একটা শিল্প সে যে আদপে এমন একটা শিক্ষা যা আমাকে ভরপুর আমার ভেতরের আত্মাকে শুদ্ধ করে দিচ্ছে, রিফাইন করছে, আমার চেতনাকে রিফাইন করছে, সেই বিষয়টার প্রতি বিশ্বাসটা নষ্ট হয়ে গেছে। আমি ব্যক্তিগতভাবে আকাশবাণীতে অ্যানাউন্সার হিসেবে রয়েছি বাংলা ভাষার, মানে যাকে আপনারা ঘোষক ঘোষিকা বলেন। তার পাশাপাশি আবৃত্তি, গল্প পাঠ প্রভৃতি বিষয় নিয়ে আমি প্র্যাকটিস করছি নিজের মতো করে। দেখবেন সেটা করতে গিয়ে ভাষা, আমাদের ভাষার ব্যবহার, আমাদের বাংলা ভাষার ব্যবহার বহুল পরিবর্তিত হয়েছে। কেন? সেটা আমরা অ্যালাউ করেছি। আজকে বম্বেতে গিয়ে, দিল্লিতে গিয়ে, বিহারে গিয়ে আপনি ভুল হিন্দি বলুন তো, বা ওদের যেটা ডায়ালেক্ট সেটা ভুল বলুন তো, হয় হাসবে বা মুখের উপর তীব্র সমালোচনা করে বলবে যে ভাই আমাদের ভাষাটা আগে ঠিক করে শিখে এসো তারপর কথা বলো। কিন্তু এই বাংলাতে থেকেই বাংলা ভাষার ভুল উচ্চারণ, ভুল ব্যবহার দিনের পর দিন করে যাচ্ছি। এতে আমরা একে অন্যের পিঠ চাপড়াই, সমালোচনা করি না। কি চমৎকার একটা বিশ্বায়ন ঘটছে ভাষাটার। একটা শব্দ বলি, শব্দটার সঙ্গে সবাই চেনা। বলা হয় প্রায়শই, এত খিল্লি করছিস কেন? জঘন্য একটা শব্দ। এই শব্দটা কোথা থেকে এসেছে আমি জানি না, এর অরিজিন কি আমি জানি না। অথচ আমাদের বাংলা ভাষাতে শব্দ আছে ঠাট্টা, তামাশা, রসিকতা। এত রসিকতা করছো কেন, এত ঠাট্টা করছো কেন বলি না, কিন্তু এগুলো শুনলে আবার লোকে হাসে টাসে। ওই শব্দটিই ভালো লাগে বেশি করে বলতে। বন্ধু বলি না, আমার অনেক ফ্রেন্ডস আছে, বা আমার এক ফ্রেন্ডের বাড়িতে বেড়াতে যাব। কেন? কেন বলছো? বাংলা ভাষা দেয়নি তোমাকে তার শব্দটা? হয় উচ্চারণ কি চমৎকার আমরা ভুল করি। আমি রোজ একটা করে ফল খাই, আমি খুব ফুল ভালোবাসি, বাড়িতে অনেক ফুল রাখি। আমাদের বাংলাতে ফয়ের উচ্চারণ হয় না, ওটা ইংলিশে হয়। আমাদের বাংলা ভাষায় ফয়ের উচ্চারণ হয় দুটো ঠোঁট বন্ধ করে, তারপরে খোলা হয়। ফুল, ফল, ফ্যাকাশে, ফিকে, এইভাবে ফয়ের উচ্চারণ। দেখবেন যে কত মানুষ এই ভুল উচ্চারণে সদর্পে বাংলা ভাষায় কথা বলছে। খুব দায়িত্ব নিয়ে বলছি, এখনো পর্যন্ত আকাশবাণী কলকাতা খুব শাসনের মধ্যে দিয়ে বাংলা ভাষাটাকে বাঁচিয়ে রেখেছে। খুব দায়িত্ব নিয়ে কথাটা বললাম। পারলে আপনারা যতজন এই মুহূর্তে এই আলোচনা সভায় আছেন, আমি বলছি যদি মনে হয় আমার এই কথাটা একটু বাজিয়ে দেখবেন। যারা শোনেন না রেডিও, কাল থেকেই রেডিও শোনা শুরু করুন। বুঝতে পারবেন যে বাংলা ভাষাটা কি চমৎকার ভাবে ব্যবহার করা হচ্ছে এখনো আকাশবাণী কলকাতাতে। আমরা অনেক এফএম শুনি, বাইরে বিভিন্ন যে সমস্ত প্রাইভেট রেডিও চ্যানেলস রয়েছে, আমরা এফএম শুনি। সেই এফএমটাকেও কিন্তু আকাশবাণী ইন্ট্রোডিউস করিয়েছে। এফএম কোনো বেসরকারি সংস্থার মস্তিষ্ক প্রসূত বিষয় নয়। প্রসার ভারতেই করেছিল এফএম রেইনবো, এফএম গোল্ড, পরবর্তীকালে বিভিন্ন প্রাইভেট চ্যানেলস বিভিন্ন এফএম চ্যানেলসকে ইন্ট্রোডিউস করেছে। কোথাও গিয়ে এই শিল্প করতে করতে শিল্পকে কিভাবে আরো মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, কিভাবে আরো তার টিআরপিটা গেইন করা যায়, তার জন্য ওই দুধে জল মেশাতে 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 কোথাও গিয়ে শিল্পের, এক একটি শিল্পের যে নিজস্ব রূপ, তাকে অবক্ষয়ের পথেও হাঁটিয়ে দেওয়া হয়। সবার ঊর্ধ্বে যখন দাঁড়িয়ে আছে, তোমার শ্রোতা কমে যাচ্ছে, তোমার রিচ কমে যাচ্ছে, তোমার দর্শক কমে যাচ্ছে। তার জন্য কিছু কদর্য ভাষা, কদর্য বিষয়বস্তু যদি শিল্পে ভরতে হয় তাই ভরে দাও, কিন্তু মানুষের কাছে তোমাকে পৌঁছতে হবে। এই দায়টা যবে থেকে শিল্পে ঢুকে গেল,
ঠিক সেদিন থেকে শিল্পের অবক্ষয়টা শুরু। আজকে মেরুদণ্ড নিয়ে এত কথা হচ্ছে জায়গায় জায়গায়, আমরা সেদিন শিল্প জগতে আমাদের মেরুদণ্ডগুলো ভেঙে ফেলেছিলাম যেদিন থেকে আমাদের মূল ওই খুঁড়োর কলের সামনের গাজরটা হয়ে দাঁড়ালো মানুষের কাছে পৌঁছতে হবে, সবার কাছে পৌঁছতে হবে। একজন ট্যাক্সি ড্রাইভার তিনিও যেন রেডিওতে আমার ভয়েসটা শোনেন, একজন ইঞ্জিনিয়ার তিনিও যেন আমার ভয়েসটা শোনেন, একজন হোম মেকার তিনিও যেন মাংস চিকেন কষা রাঁধতে রাঁধতে আমার ভয়েসটা শোনেন। আমাকে সবার কাছে পৌঁছতে হবে। কিসের দায় বলুন তো সবার কাছে পৌঁছানোর? কেন আমরা না বলতে শিখিনি? এটা ভাবলে তো ভুল। একসময় তো সত্যজিৎ রায়ের ছবিকেও মানুষ বাঁ দিকে সরিয়ে দিয়েছে। অনেক পরে কিন্তু সত্যজিৎ রায়ের কাজ চর্চিত হতে শুরু হয়েছে, অনেক অনেক পরে। পথের পাঁচালী একটা সময় স্ট্রাগল করেছে রীতিমতো একটি হল পাওয়ার জন্য। ডক্টর বিধানচন্দ্র রায়ের অন্যতম একটি সহযোগিতায় পথের পাঁচালী প্রথম প্রথম সেই অর্থে হল পায়। যাই হোক, সে গল্প অনেক বিস্তারিত, সে প্রসঙ্গে যাচ্ছি। কেন না, তখন নায়ক নায়িকার গাছের ডাল ধরে ধরে রোম্যান্টিসিজম মানুষ দেখতে ব্যস্ত। ওই হতদরিদ্র একটি পরিবার, দুটি ছোট ছোট ছেলে মেয়ে কি করছে স্ক্রিনে, তাদের ছেঁড়া শাড়ি, গায়ে জামা নেই, ছেঁড়া ধুতি, একটি বয়স্ক মহিলা সে লাঠি টুকে টুকে হাঁটে, কে দেখবে ওসব জিনিস? এই জার্নিটা সত্যজিৎ রায়কেও কিন্তু পেরোতে হয়েছে, কিন্তু তিনি শিরদাঁড়াটা রাখতে পেরেছিলেন শেষ অবধি, যে আমি মনে করছি ছবি এভাবে হতে পারে, বা ছবির আদপে মেসেজটা এটাই হওয়া উচিত। জীবনের ক্রাইসিস, সেটাও একটা ছবির মেসেজ হতে পারে। কিন্তু আমরা সেই শিরদাঁড়াটা রাখি না। ও, আমার রিচ কমে যাচ্ছে, আমাকে শ্রোতারা শুনছে না, ঠিক আছে আমি যেভাবে পারবো শ্রোতার কাছে পৌঁছো। তাতে যদি আমার ভাষাকে বিকৃত করতে হয়, করে দেবো। আমার রুচি বিকৃত করতে হয়, করে দেবো। আজকে নারীর স্বাধীনতা, নারীর সুরক্ষা, অনেক কথা হচ্ছে, অনেক অনেক লড়াই হচ্ছে, উই ওয়ান্ট জাস্টিস, অনেক কিছু হচ্ছে। কিন্তু গত 50 বছরে বা গত 40 বছরে বা গত 20 বছরে, বা বিশেষ করে যবে থেকে ওটিটি প্ল্যাটফর্ম ঢুকে পড়লো, আমি আশা রাখি সমস্ত পার্টিসিপেন্টস সবাই অ্যাডাল্ট, সেই ভরসা রেখেই বলি, নারীকে যেভাবে প্রেজেন্ট করা হয় ছবিতে, যে ধরনের সংলাপ বলানো হয় নারীকে, যে ধরনের পরোক্ষে ইঙ্গিতবাহী ইঙ্গিতবাহী কিছু করা হয়, সেগুলো নারী সুরক্ষার জন্য, নারীর অস্তিত্ব রক্ষার জন্য খুব সাধু উদ্যোগ। তো সেখানে জাস্টিস লাগে না, সেখানে অসুবিধা হয় না, সেখানে কেউ মাথায় কালো ব্যান্ড করে হাতে মোমবাতি জ্বালিয়ে সেই বিহাফে রাস্তায় নামেন না, নামেন না, নামবেন না। কারণ শিল্পে ব্যবসা বরাবর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমাদের স্বর্ণযুগেও ব্যবসাদারিটা ছিল, কিন্তু সেটাকে খুব শাসন করে, খুব কড়া হাতে রেস্ট্রেইন করে রাখা হতো, যে না, শিল্পের ঊর্ধ্বে গিয়ে ব্যবসাটা নয়, শিল্পের পাশে দাঁড়াও ব্যবসা, বা শিল্পের একটু নিচে থাকো, শিল্পকে ছাপিয়ে যেও না ব্যবসা। এখন ব্যবসাটা আগে, শিল্পটা পরে চলে গেছে, যার জন্য শিল্প এখন বিনোদন সর্বস্ব একটা বিষয় হয়েছে। অবশ্যই শিল্পের জন্য বিনোদনের প্রয়োজন আছে, বিনোদনের জন্য শিল্পের প্রয়োজন আছে। কারণ যে শিল্প দেখে, সেটা যাই হোক না কেন, সেটা একটা গান শুনে আমার খুব ভালো লাগলো, একটা সিনেমা দেখে আমি খুব আনন্দ পেলাম, একটা ডান্স পারফরমেন্স দেখে আমার ভীষণ ভালো লাগলো, এটাই তো বিনোদন, তাই না? যে আমার ভালো লাগছে, আমি আমি তৃপ্ত হচ্ছি ভেতরে ভেতরে, অবশ্যই সেটা বিনোদন। অবশ্যই শিল্প সেই বিনোদনের মাধ্যম হিসাবেই পরিচিত, কোনো অসুবিধা নেই সে। কিন্তু সেই বিনোদনের পরিমাণটা কতটা? সেই বিনোদন যদি একটা বিকৃত বিনোদনের পথে হাঁটে, তাহলে শিল্পও সেই পথে হাঁটবে তো না। ওটা তো বিনোদন, মানুষ চাইছে। আমাদের শিল্প জগতে একটা কথা খুব হয়, মানুষ তো চাইছে, মানুষ চাইলেই দিতে হবে সেটা।
বলা হয় যে এখন ওই মহালয়ার ভোরে শুধুমাত্র রেডিওটা একটু ধুলো ঝেড়ে চালানো হয়, এছাড়া বাঙালি বাড়িতে এখন আর আকাশবাণী কলকাতা কেউ শোনে না। এসব শুনে শুনে আমাদের কান ব্যথা হয়ে গেছে। কিন্তু আজও আকাশবাণী কলকাতা শিরদাঁড়া খাড়া করে ওই বিনোদনকে সেন্সর করে রেখেছে। বিনোদন শিল্পের ঊর্ধ্বে গিয়ে নয়, শিল্পকে বিকৃত করে দিয়ে নয়। বিনোদন একটা পার্ট, শিল্পের একটা পার্ট। কিন্তু শিল্প যদি সেখানে নিজের সত্তা হারায়, নিজের নান্দনিক বোধটাকে হারিয়ে ফেলে, তাহলে সে শিল্প করার কি মানে আছে? এবং সাহিত্য প্রসঙ্গে একটু ছোট্ট করে কথা বলি। এই যে গল্প পাঠ হয়, স্টোরি টেলিং এখন অন্যতম একটি আর্ট হিসাবে মানুষের কাছে খুব খুব তার রিচ বাড়ছে। বহু মানুষ এখন গল্প শুনতে খুব ভালোবাসেন, অডিও স্টোরি, যার জন্য কাজের মাত্রাটাও বাড়ছে। চমৎকার একটা, খুব সাধু একটা উদ্যোগ। কিন্তু ইউটিউব খুললে আশাহত হই, দেখি যে সেখানে যখন রবীন্দ্রনাথের গল্প পড়া হচ্ছে, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের গল্প পড়া হচ্ছে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প পড়া হচ্ছে, তার যা ভিউজ, তার যা ফিডব্যাক, তার থেকে অনেক ফিডব্যাকে এগিয়ে আছে একটা হিজিবিজি গল্প, যেখানে ভুল ভাষার প্রয়োগ, যার কোনো সারবত্তা নেই, এবং সেখানেও বলতে বাধ্য হচ্ছি অতি অবশ্যই নারী চরিত্রকে এমন ভাবে একটা টুল, একটা টুল হিসাবে ইউজ করা হচ্ছে যেটা শ্রোতাদের অ্যাটেনশনকে গ্র্যাব করবে। সেখানে রবীন্দ্রনাথ অনেক পিছিয়ে পড়ে আছে। আমরা যে এত রবীন্দ্রপ্রেমী বাঙালি, রবীন্দ্রনাথ অনেক পিছিয়ে পড়ে ধুলো খাচ্ছেন। ভাষার ব্যবহারে তো রবীন্দ্রনাথের একটা বিপ্লব আনলেন, আধুনিকতা আনলেন। রবীন্দ্রনাথের সারা জীবনের সাহিত্যগুলো যদি আমরা পড়ি বা গল্পগুলো যদি আমরা পড়ি, দেখবো যে রবীন্দ্রনাথ শুরুর দিকে যে ভাষাতে গল্প লিখছেন, যে ভাষাতে সাহিত্যকে লিখছেন, পরবর্তীকালে মধ্যবর্তিনী যদি পড়ি, কি শক্ত করে লেখা, পড়তে খুব অসুবিধা হয়। কিন্তু যত পরের দিকে এগোচ্ছি, রবীন্দ্রনাথের লেখার মধ্যেও কিন্তু একটা আধুনিকতার স্পর্শ আমরা পাচ্ছি, ভাষাটাকে আরো সহজ করে দিচ্ছেন। এবং রবীন্দ্র পরবর্তী যুগে আমরা যদি তিন বন্দ্যোপাধ্যায়ের কথায় আসি, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, তারাও কিন্তু ভাষাটা ব্যবহার করছেন, কিন্তু ভাষাটা অনেকটা সহজ করে দিচ্ছেন, বঙ্কিমের ভাষা থেকে অনেকটা সহজ করে দিচ্ছেন। কারণ তারা বুঝছেন যে মানুষ সাহিত্য এবার ভালোবাসতে শুরু করেছে, মানুষকে সাহিত্যটা দিতে হবে। কিন্তু সেই দিতে হবে করতে গিয়ে বা ভালোবাসাতে গিয়ে কোথাও তারা তো ক্ষয়িষ্ণু করে দেননি সাহিত্যকে, সাহিত্য আরো সমৃদ্ধ হল। তাহলে কোন ম্যাজিকটা ক্রিয়েট করলেন যার জন্য অবক্ষয়ের পথে না হেঁটেও সরলীকরণ হলো, কিন্তু তার গরিমা, তার গৌরব এক স্থানে রয়ে গেল। আশা করি এখানে সবাই পদ্মা নদীর মাঝে পড়েছেন মানিক বন্দ্যোপাধ্যায়। কি চমৎকার দেখুন, দুটো ভাষার সংমিশ্রণ ঘটাচ্ছেন পদ্মা নদীর মাঝিতে। যখন ন্যারেশন করছেন তখন একদম সুন্দর সুচারু সাধু ভাষায় লিখছেন, আর যখন আমাদের কপিলার মুখে সংলাপ দিচ্ছেন, কুবেরের মুখে সংলাপ দিচ্ছেন, তাদের অথেন্টিক বাংলাদেশের ওই শব্দটাই দিচ্ছেন। থালার মাছ ধইরা কাম নাই, ওটা তো উনি মাছ ধরে আর দরকার নেই বলতেই পারতেন, কিন্তু ওই শব্দটাই ব্যবহার করছেন। এটাকে বলে যে সরলীকরণ করব, সহজ করে শিল্পকে পৌঁছে দেব, কিন্তু শিল্পের জাতটাকে নষ্ট করব। আমরা শিল্পের জাতটাকে নষ্ট করে ফেলেছি, এবং এখন শিল্পের নামে সেটা ফেসবুক বলুন, ইউটিউব বলুন, বিভিন্ন জায়গাতে এমন কিছু বিষয় আমরা দেখি, শুনি, যেটা শিল্পের নামেই মানুষকে দেওয়া হচ্ছে, আদপে সেখানে শিল্প কোথাও নেই, সেখানে আর্টিস্ট্রি কোথাও নেই, শিক্ষা নেই, কিছু নেই, কিচ্ছু নেই, কোনো চর্চা নেই, কোনো আত্মনিবেদন নেই। কাজেই আমরা 10:52-তে পৌঁছে গেছি, এবার প্রায় শেষের মুখে। একটা কথাই এই বলবো যে আজকের আলোচনা সভায় যতজন রইলেন বা আগামী দিনে যারা শিল্পের মধ্যে থাকবেন, শিল্পকে আঁকড়ে থাকবেন, ভালোবাসবেন, একটা
একটা বিষয় নিজেদেরকে সবসময় নক করবেন যে আমার শিল্পটা কিন্তু সেই অর্থে আমার একটা মেডিসিন, যে মেডিসিনটা আমার চিন্তন মননকে শুদ্ধ রাখবে, সুস্থ রাখবে, আমার মাথাটাকে ঠিক রাখবে। এটা একটা মেডিটেশন। মেডিটেশন করা মানে যে আমি 108 বার আমার আরাধ্য দেবতার নাম করলাম একটা ধূপ জ্বালিয়ে, শুধু সেটাই মেডিটেশন নয়। একটা শিল্প করার মধ্যে দিয়েও, একটা প্র্যাকটিসের মধ্যে দিয়েও মেডিটেশন হতে পারে। ওই যে বললাম যে অর্জুন শুধু পাখির চোখটাকে দেখছে। আপনাকে আমাকে বড় আর্টিস্ট হতে হবে না, কেউ দায় দেয়নি সেটা, কিন্তু ওই চোখটাকে দেখার চেষ্টা করি। এতে কি হবে? ধ্যানটা খুব ভালো হবে, একটা নির্দিষ্ট পথে হাঁটার মেরুদণ্ড বলতে পারেন, স্ট্রেংথ বলতে পারেন, সেটা ধরে রাখতে পারেন। দেখুন, এই যে আমরা পুজো করি, বলা হয় যে পুজোকে যত পারো আড়ম্বরহীন করে দাও। হ্যাঁ, আড়ম্বরহীন করা প্রয়োজন আছে, কিন্তু আমরা যে যেমন করেই হোক যখন পুজো করি, কি করি? আমাদের মনের মধ্যে কোথাও গেঁথে গেছে বা আমাদের শিক্ষা বুঝিয়ে দিয়েছে যে তোমাকে স্নান করে শুদ্ধ পোশাক পরে আসতে হবে, ঠাকুরের জায়গা সুন্দর করে পরিষ্কার করতে হবে, ধূপ জ্বালাতে হবে, সামান্য হলেও ফুল মিষ্টি নিবেদন করতে হবে, তবে তুমি ঈশ্বরের সামনে গিয়ে দাঁড়াবে। এটাকে অনেকে আড়ম্বর বলতে পারেন, এটাকে অনেকে অপ্রয়োজনীয় একটা প্রথা বলতে পারেন, কিন্তু আমি ব্যক্তিগতভাবে এটাকে একটা শৃঙ্খলা বলি। এটা একটা ডিসিপ্লিন। কেন ডিসিপ্লিন? না, আমি শিখেছি, আমি বলতে এটা সিম্বলিক, আমরা শিখেছি যে এই স্টেপ গুলো পেরিয়ে 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 গেলে তবে আমি আমার আরাধ্য দেবতার সামনে গিয়ে দাঁড়াতে পারবো। এটা একটা শাসন, নিজেকে নিজেকে একটা শাসন করা। এই শাসনটা কোথাও গিয়ে যদি হারিয়ে ফেলি, তখন থেকে সেই মনের শুদ্ধতাটা নষ্ট হতে শুরু করে। আর ওই যে বললাম যে গুরু শিষ্য পরম্পরার কথা বললাম, গুরুর প্রয়োজনীয়তার কথা বললাম, শিক্ষার প্রয়োজনীয়তার কথা বললাম, একটু শেখার প্রয়োজন আছে। শিল্প আরো অবক্ষয়ের পথে হাঁটছে, তার কারণ হচ্ছে শেখার প্রয়োজনীয়তাটা আমরা আর উপলব্ধি করি। একটা গান গাইতে হবে, চলো ইউটিউব দেখো তো, ইউটিউবে খুঁজলেই পেয়ে যাবে। একটা আবৃত্তি করতে হবে, আচ্ছা ইউটিউবে দেখো তো, আছে তো, এই কবিতাটার নাম দিয়ে সার্চ করো, এক্ষুনি চলে আসবে। যেন ওই রান্না করার মতো আর কি। রেসিপিটা একটু দেখে নিলাম, বাজার থেকে প্রয়োজনীয় জিনিসগুলো আনিয়ে নিলাম, রান্না করে ফেললাম, রাতের মধ্যেই অতিথিকে খাইয়ে বাড়ি পাঠিয়ে দিলাম। প্রচন্ড ভাবে এটাকে যে শিখতে হয়, শিল্পটাও শিখতে হয়, প্র্যাকটিস করতে হয়, সেই তাগিদটা আমাদের কমে যাচ্ছে। শিল্পটা শিখতে হবে। শিল্প আবার কি? গান শেখার দরকার নেই, কবিতা ওসব দুদিন বললেই হয়ে যাবে, অভিনয় টভিনয় শেখার দরকার নেই, ইউটিউব আছে, অনেক কিছু আছে। একটা কথাই বলবো যে শিল্পটা হোক আমাদের একটা শিক্ষা, আমাদের একটা শাসন, আমাদের একটা অধ্যবসায়, আমাদের একটা ডিসিপ্লিন। এগুলো দিয়ে যদি শিল্পকে আগলাতে না পারি, তাহলে শিল্প থেকে আমাদের যে চিন্তন মনন শুদ্ধ করার একটা প্রয়াস, তাকে অবিকৃত রাখার একটা প্রয়াস, সেই প্রয়াসটা কোনো দিন সফল হবে না। ক্রমশ ব্যাপারটা ক্ষয়িষ্ণু হতে 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 আরো তলানিতে এসে ঠেকবে। যারা রয়েছেন আমি তাদেরকে একটু বলবো, তাদের যদি কোনো প্রশ্ন থাকে বা কিছু কিছু শেয়ার করতে ইচ্ছে করে, একটু বলতে পারেন।